মন্ত্রী এমপির স্বজনদের সঙ্গী করে ১৩৯ উপজেলায় ভোট যুদ্ধ বুধবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। সৎ সাহস ছিল বলে শাসকদের রক্তচক্ষু ও শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলাম। সংসদে প্রধানমন্ত্রী বললেন, সোনার বাংলা করাই আওয়ামী লীগের লক্ষ্য। ধানের মধ্যে এবার পোকামাকড়ের বেশি কারণে আমাদের খরচটা বেশি হয়ে গেছে। দাম তো গত বছর ১০০০ টাকা বেশি, এখনো ১০০০ টাকা। বড় মৌসুমে মাত্র ২ টাকা বাড়িয়ে ৩২ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। চালে বাড়ল ১ টাকা, ৪৫ টাকা কেজিতে সরকার কিনবে ১১ লাখ মেট্রিক টন। হজযাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদি যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। প্রবাসী শিক্ষার্থীরাই দেবেন সেবা। ভিসা ইস্যুর মেয়াদ বাড়ল ৪ দিন। এবং অনিয়ম দুর্নীতির আখড়া ব্যবিচক। ঘুমিয়েছিল কর্তৃপক্ষ। দুদক জানানোর পর টনক নড়ল মন্ত্রণালয়। পলাতকদের ফিরিয়ে আনতে কানাডা পুলিশের সহযোগিতা চান মন্ত্রী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গম ২৪ উপজেলার ৪২৪ কেন্দ্রে ভোটের আগের দিন পাঠানো হয় ব্যালট পেপার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ঠিক আগ মুহূর্তে আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাই ভোটযুদ্ধ হবে ১৩৯ উপজেলায়। মঙ্গলবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্বও বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে ৪১৮ প্লাটুন বিজিবি। আর চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র নদীর পাড়ে। এজন্য ভোটের ৩ দিন ৫টি নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, ৩টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং ২টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। সহযোগী বাহিনী সহ সবাই আমরা একই মোডে আছি এবং আমরা চাই যে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এদিকে ভোটে কারচুপি রোধে রাতে ব্যালট না পাঠিয়ে সকালেই পাঠায় কমিশন। তবে মাঠ প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী যাতায়াতের অসুবিধার জন্য দুর্গম হিসেবে চিহ্নিত করা ২৪ উপজেলাতে আগের দিনই পাঠানো হয় ব্যালট পেপার। বাকি ১১,১৩২ কেন্দ্রে ব্যালট যাবে বুধবার সকালে। দুর্গম হাওর পার্বত্য অঞ্চল এসব বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে স্থানীয় বাস্তবতার আলোকে আমরা আমাদের এই প্ল্যানটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। প্রথম ধাপে ১৩৯টির মধ্যে ২১টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনরা অংশগ্রহণের কারণে কমিশন বেকায়দায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৫২ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৮ উপজেলায় আইনি মারপ্যাচে বন্ধ হয়েছে নির্বাচন। তাই ভোট গ্রহণ হবে ১৩৯টি উপজেলায়। ভোটের আগের দিন মঙ্গলবার সকালে গণমাধ্যমের মুখোমুখি সিইসি বললেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের দিন কোনো অপকর্ম বা শৃঙ্খলা ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। মন্ত্রী এমপিদের অনেক স্বজন নির্বাচন করছে, যে কারণে মাঠে সক্রিয় আছেন তারা। এ কারণে নির্বাচন কমিশন কোনো অস্বস্তি বোধ করছে কিনা এমন প্রশ্নে কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন কমিশন বেকায়দায় নেই। যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন। আমরা কোনো বেকায়দায় নেই।
এটা একটা ভালো দিক যে রাষ্ট্রীয় যে সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, সেটা যখন বিঘোষিত হয়েছে স্পষ্টভাবে, সেটা বরং নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ক্ষেত্রে সহায়ক হবে। প্রার্থী, কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগের দিন কারাগারে গেলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী। আলোচিত ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় মঙ্গলবার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকা মহানগর দায়রা জজ আদালত। একই মামলায় জামিন মঞ্জুর হয়েছে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসিরের। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদেশ দেন বিচারক। ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় গত ২২ এপ্রিল ৪৬ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এর মধ্যে ৩৬ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ব্যালট যুদ্ধে বিএনপি না থাকলেও উপজেলা নির্বাচন ঘিরে কথার লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধী নেতারা বলছেন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে এবারের ভোটও হবে সাজানো। নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না, বিএনপির এমন দাবি উড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা। তারা বলছেন ভোটে দাঁড়ানোর একের পর এক নেতাকে দলটি বহিষ্কার করায় অংশগ্রহণমূলক নির্বাচনের বড় উদাহরণ। নানা কারণেই এবারের উপজেলা নির্বাচনের পটভূমি প্রাসঙ্গিকতা ভিন্ন। একদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের এই ভোটে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন দলটির প্রায় ১৫০ নেতা। অন্যদিকে গতবার দলীয় প্রতীকে ভোট করলেও এবার কাউকে নৌকা না দিয়ে নির্বাচন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার মন্ত্রী এমপিদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর আহ্বান ছিল আওয়ামী লীগের। স্বজন কারা এ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও দিয়েছে তারা। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতায় কেমন হয় উপজেলা নির্বাচন, সেদিকে চোখ সব মহলের। তবে অন্য সব বিষয়ের মতো এই নির্বাচন ঘিরেও রাজনৈতিক অঙ্গনে থেমে নেই কথার লড়াই। নির্বাচন কমিশন তো বলার অপেক্ষা রাখে না, সরকারের সম্পূর্ণ আজ্ঞাবহ। সেখানে সাজানো নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার মধ্যে তো কোনো প্রভেদ নেই। বরঞ্চ আমরা যদি এইসব নির্বাচনে অংশ নিয়ে সরকারকে বৈধতা দিই, তাহলে তো মানুষ আমাদের প্রশ্ন করবে। সরকার, নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য আমাকে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করবে। এই নির্বাচনটা অত্যন্ত জাতীয় নির্বাচনের চেয়েও ফ্রি নির্বাচন, ফেয়ার নির্বাচন এটা হবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে জনগণের সাড়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাপক আশাবাদী থাকলেও বিএনপি নেতারা বলছেন ভোট বর্জন করে বিএনপির অনুকূলে কথা বলবেন সাধারণ মানুষ। পুরো নির্বাচনী যে ব্যবস্থা, সেটাকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। তার একটি প্রমাণ আপনারা পেয়েছেন ৭ই জানুয়ারিতে, তার দ্বিতীয় প্রমাণটি আপনারা পাবেন আগামীকাল। বিএনপির বহিষ্কারের তালিকা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ৪ ধাপে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে এখনও ১০ মে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বেশ কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে ডিএমপি। পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন কথা জানিয়েছেন। আন্তরিক থাকার পরেও আমাদের কিন্তু তিক্ত অভিজ্ঞতা গ্রহণ করতে হয়েছে। এখানে চিফ জাস্টিস মহোদয়ের বাসা, এখানে মাননীয় বিচারপতিদের বাসা, এখানে জাজেস কোয়ার্টার আছে, এখানে আমাদের পুলিশ হাসপাতাল আছে, আমাদের ইসলামী হাসপাতাল আছে। সেই কারণেই কিন্তু আমরা কখনো কখনো কিছু রেস্ট্রিকশন অথবা কিছু কিছু জায়গার কথা আমরা বলে থাকি। মহানগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা রাখার জন্য এই পরামর্শ আমাদের কখনো কখনো দিতে হয়। তো সেই কারণে এটি আমাদের বিবেচনায় আছে। সার্বিক বিবেচনা আসার পরে পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত নেবে। সৎ সাহস ছিল বলে শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশি বিদেশি শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলেন বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের চলমান দ্বিতীয় অধিবেশনে সংসদ নেতা বলেন, দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করায় তার সরকার ও জীবনের লক্ষ্য। আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম শত বাধা অতিক্রম করেই। আমাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে
ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবো, ওই ফ্লাইওভারের উপরে উঠবো না। আমাকে গ্রেপ্তার করে সংসদ ভবনের তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। এরকম বারবার গ্রেপ্তারও হয়েছি, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। বড় মৌসুমে 32 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন ধান আর 45 টাকা কেজিতে 11 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। কৃষকের স্বার্থে সরাসরি মাঠ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চালের বস্তা অবশ্যই ধানের জাত উল্লেখ থাকবে বলে জানান তিনি। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। কৃষি বিভাগের তথ্য, এবার মাঠে ধানের ফলন ভালো। এ অবস্থায় বেশ আগেভাগেই বড় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন এবং মূল্য নির্ধারণ করল সরকার। গত বছরের তুলনায় 2 টাকা বেশিতে প্রতি কেজি 32 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 1 টাকা বেশিতে প্রতি কেজি 45 টাকা দরে 11 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 44 টাকা করে আতপ চাল কিনবে 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে প্রতি কেজি 34 টাকা দরে 50,000 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী 31 আগস্ট পর্যন্ত বড় সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধানের আর্দ্রতা পরিমাপ করেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং আড়ত থেকে চাল কেনার কথা জানান খাদ্যমন্ত্রী। কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে। 14% আর্দ্রতা 14% কিনা। এদিকে কেজি প্রতি 2 টাকা বেশিতে ধানের মূল্য নির্ধারণ করা হলেও উৎপাদন খরচের তুলনায় তা পর্যাপ্ত নয় জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের কৃষকরা। আমাদের ধানের দাম তো কম, এই হিসাবে আমাদের কেমনে পোষাবে এটা বলেন? কীটনাশকের দাম বেশি, বিষের দাম বেশি, সেচের পয়সা লাগতেছে বেশি। সারা দেশে এরই মধ্যে 50 থেকে 60% বোরো ধান কাটা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। বড় কোনো ঝড় বা অকাল বন্যার আগেই সারা দেশের ধান কাটা শেষ হবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কৃষক প্রতিনিধিদের কাছে দেওয়ার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রীদের খেদমতের নামে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের সৌদিতে যাত্রা আটকে দিল মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী জানিয়েছেন এবার মুসল্লিদের সেবা দেবেন প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা। এদিকে জটিলতা কাটাতে ভিসা ইস্যু 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। হজ যাত্রীদের খেদমতের নামে বিনা খরচে প্রতিবারই সৌদি আরবে যান অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি বাদ যায় না রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীও। এবারও তদবিরে আবেদন পড়েছে 4000-এর মতো। তবে অভিযোগ আছে হাজিদের সেবার নামে সৌদিতে গিয়ে ব্যক্তিগত কাজ বা নিজের হজ পালনেই ব্যস্ত থাকেন তারা। এবার থাকলো না বিনা টাকায় হজ যাত্রার সুযোগ। ধর্মমন্ত্রী জানালেন হজ যাত্রীদের সহযোগিতায় মন্ত্রণালয়ের বাইরে কেউ যাবে না। অর্থ সাশ্রয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাই দেবেন মুসল্লিদের সহায়তা। অনেকে আমাদের কাছে প্রেয়ার দিয়েছে, তা আমরা সেগুলো অ্যাকসেপ্ট করি না, এটাই তো মূল বিষয়। আমরা সেটাই অ্যাকসেপ্ট করেছি যেটা আমাদের সাথে রিলেটেড। তবে এই সিস্টেমটাও আগামী বছর আরও অনেক চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে কোনো আবেদন দেওয়ার সুযোগ কেউ যেন না পায়। সহায়ক টিম একমাত্র আমাদের ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কেউ নাই, যাবে না। সহায়ক টিমটা আমরা মক্কা, মদিনা, জেদ্দা বা রিয়াদ, আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়ে গেছে সেই ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের বাংলাদেশি ছাত্র যারা আছে তাদেরকে আমরা এই জায়গায় নিয়োগ দেব, এবং তাদের মাধ্যমে করলে আমাদের সাশ্রয় হবে, অনেক সাশ্রয়।
মন্ত্রী জানান এবার 5 লাখের বেশি মুসল্লি উমরাহ করতে যাওয়ায় 1,02,000 টাকা খরচ কমানোর পরও হজের কোটা পূরণ হয়নি। কোটা আমাদের সেটা, কিন্তু আমাদের যাচ্ছে 85,000। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এদিকে 9 মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও 85,000 নিবন্ধিত মুসল্লির অর্ধেক ভিসাও এখনও সম্পন্ন হয়নি। জটিলতা কাটাতে ভিসা ইস্যুর সময় 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজ যাত্রীরা শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় থাকতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করলে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে, এমন নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালনে সৌদি আরব আসতে শুরু করবেন বৃহস্পতিবার। পবিত্র হজ সুষ্ঠুভাবে আয়োজনে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দিল দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে হজ ভিসায় আসা মুসল্লিরা শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় আসতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করতে পারবেন না। হজ ভিসায় সৌদিতে গিয়ে কাজ বা বসবাস বৈধ হবে না। নির্দেশনা না মানলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। প্রতি বছর গড়ে 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালন করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। চোর পালানোর পর বুদ্ধি হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের। বছরের পর বছর অনিয়ম চললেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ব্যবিচকের বিরুদ্ধে। এবার দুর্নীতির কথা স্বীকার করে জড়িত কর্মকর্তাদের ধরতে কানাডা পুলিশের সহযোগিতা নেওয়ার কথা জানালেন মন্ত্রী। তবে পলাতকদের এভাবে ফেরত আনা সম্ভব নয় জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক কাজে যুক্ত হওয়ায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার আলোচনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। কোনো অনিয়মে বাদ দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা। মানব পাচার থেকে শুরু টেন্ডার, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অনেকেই। সম্প্রতি বেবিচকের 37 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। এতে জড়িতদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুদক থেকে বাঁচতে বিভিন্ন দপ্তরে তদবিরের পাশাপাশি কেউ পালিয়েছেন বিদেশে। ইতোমধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া অন্তত 7 কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে গেছেন কানাডা, যুক্তরাষ্ট্রে। এমন অবস্থায় বিমানমন্ত্রী বলছেন হাস্যকর কথা। জানান, কানাডার পুলিশ দিয়ে ধরা হবে পলাতকদের। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত সাজার ব্যবস্থা করেছি। এমনকি যারা বিদেশে মানে কানাডায় পালিয়ে গেছে তাদেরকে সেখানকার পুলিশকে দিয়েও তাদেরকে ধরাবার আমরা চেষ্টা করছি। সুতরাং যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তথ্য মতে অবকাঠামো নির্মাণ, টেন্ডার, নিয়োগ সহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি চলছে 2015 সাল থেকেই। প্রশ্ন হলো, গত 9 বছর কি ঘুমিয়েছিল বেবিচক? অনিয়ম ও অপরাধীদের জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। খাত সংশ্লিষ্টদের মত, দায় এড়াতে পারেন না ঊর্ধ্বতনরাও। রেগুলেটরি অথরিটি শুধুই তারা রেগুলেটরি অথরিটি থাকবে এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে তারা ইনভলভ হবে না। এবং আইকেয়ার রুলস অনুযায়ীও রেগুলেটরি অথরিটি কমার্শিয়াল অ্যাক্টিভিটিসে জড়াতে পারবে না। দুদকের নোটিশ অনুযায়ী 2015-16 ও 2016-17 অর্থ বছরে বেবিচকে কি কি প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা, এই 2 অর্থ বছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে দুদক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ হলো ঢাকায়। অনুষ্ঠানে IOM মহাপরিচালক জানান, গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তা অবৈধ অভিবাসন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12% বাংলাদেশের বলে জানান তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। এছাড়া রোহিঙ্গারা বাংলাদেশের সন্ত্রাসবাদ সহ নানা হুমকি ডেকে এনেছে। বিশ্বব্যাপী অভিবাসীদের নিয়ে কাজ করে জাতিসংঘের অঙ্গ সংস্থা IOM। সংস্থাটির মহাপরিচালক 4 দিনের সফরে এখন ঢাকায়। মঙ্গলবার শুরুতেই সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় IOM মহাপরিচালককে রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে রাজধানীর একটি হোটেলে বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশ করা হয়। আইওএম সদর দপ্তর জেনেভার বাইরে এই প্রথম প্রতিবেদন প্রকাশ হলো ঢাকায়, যেখানে উঠে আসে বিশ্বব্যাপী 28 কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। গেল 22 বছরে বিশ্বে অভিবাসী আয় বেড়েছে 650%। এদিকে অবৈধ অভিবাসনের ঝুঁকিও দিন দিন বাড়ছে উল্লেখ করে আইওএম মহাপরিচালক বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত মানুষের মধ্যে 12%ই বাংলাদেশের। Countless examples of how irregular migration can make people more vulnerable. In fact, 12% of the deaths of those crossing the Mediterranean this year have been nationals of this country. প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। আর নিজ দেশে অন্তদ্বন্দ্ব ও প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন 7.5 কোটি মানুষ। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগও যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। Human trafficking and the Rohingya camps have become a hideous place for fanatism and terrorism. প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে জনসংখ্যার 3.5% মানুষ অভিবাসী হিসেবে কাজ করেন, এর মধ্যে নারী 48%। গেল বছর নানা কারণে বিশ্বের 8,500 অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে, পুরো প্রকল্প 2027 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধওর অংশ চালু হবে 1 বছর আগে। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর, আশুলিয়া দিয়ে বাইপাইল, বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে গ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40%। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে চট্টগ্রাম বন্দরে এসেছে তুরস্কের যুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা। মঙ্গলবার দুপুরে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী ও তুরস্কের রাষ্ট্রদূত। এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মঙ্গলবার দুপুর 12:30টার কিছু পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে তুরস্কের নৌবাহিনী যুদ্ধ জাহাজ টিসিজি কিনালিয়াদা। পরে জাহাজটি নোঙর করে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে।
সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী ফুল দিয়ে ও বাদ্য বাজিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। তুর্কি এই যুদ্ধ জাহাজটি 4.5 মাসের যাত্রায় 20টি দেশে 24টি বন্দরে ভিড়েছে। সফর শেষে আগামী 9 মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এই নৌযুদ্ধ জাহাজ। 2023 সালে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ সরকার। আজ সে দেশটির নৌবাহিনী যুদ্ধ জাহাজ সেই বন্ধুত্বকে আরও বেশি এগিয়ে নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মন্ত্রী এমপি স্বজনদের সঙ্গী করে 139 উপজেলায় ভোটযুদ্ধ বুধবার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। প্রভাব বিস্তারের চেষ্টা হলে ছাড় দেবে না ইসি। সৎ সাহস ছিল বলেই শাসকদের রক্তচক্ষু ও শত বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলাম। সংসদের প্রধানমন্ত্রী বললেন, সোনার বাংলা গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। এবং বড় মৌসুমে মাত্র 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্তে খুশি নন কৃষক। চালে বাড়ল 1 টাকা, 45 টাকা কেজিতে সরকার কিনবে 11 লাখ মেট্রিক টন। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।